জাফরের বংশধরদের। পূর্বপুরুষের বিশ্বাসঘাতকতার গ্লানি এখনও বংশপরম্পরায় বয়ে চলেছেন তারা। হীনম্মন্যতায় লজ্জায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না তারা, গোপন রাখেন আত্মপরিচয়। ভারতের মুর্শিদাবাদে গিয়েছিলাম মীর জাফরের বংশধরদের খোঁজে। আজকের এই ভিডিওতে তাদের হাল হকিকত জানাবো আমি। টগবগিয়ে ঘোড়ার গাড়িতে ছুটে চলেছি ঐতিহাসিক শহর মুর্শিদাবাদের পথে পথে। এই শহরের যত্রতত্র এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অবিস্মরণীয় ইতিহাসের ধ্বংস নিশানা। যে শহর একসময় ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী, আজ তা এমনই জৌলুসীন সাদামাটা মফস্বল। অথচ পলাশির যুদ্ধে সিরাজ বাহিনী পরাজিত না হলে হয়তো এই মুর্শিদাবাদই হতো এই উপমহাদেশের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি। শুধু মুর্শিদাবাদ নয়, গোটা বাংলার আর্থসামাজিক অবস্থারই হয়তো বৈপ্লবিক পরিবর্তন ঘটত। যার বিশ্বাসঘাতকতার কারণে এই বাংলা ২০০ বছরের জন্য বন্দী হয়ে গেল ইংরেজদের হাতে, ইতিহাসের সেই খলনায়ক, চরম ঘৃণিত ব্যক্তি মীর জাফরের বংশধরদের সন্ধানে আজ আমি এসেছি এখানে। আমার সঙ্গে রয়েছে বন্ধুপ্রতিম অনুজ ও সাংবাদিক সাইম সাবু। মুর্শিদাবাদে আসার আগে জেনেছিলাম এখানকার জাফরাগঞ্জে মীর জাফরের প্রাসাদের একটি অংশে বসবাস করেন তারই বংশধরদের কেউ কেউ। টাঙ্গাওয়ালা মন্টু শেখের গাড়িতে করে পৌঁছে গেলাম মীর জাফরের প্রাসাদের ধ্বংসস্তূপের সামনে। এই যে গেটটা দেখছেন, এর নাম নেমুখারামের দেউড়ি। নেমুখারাম শব্দের সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত। এই শব্দটি বিশ্বাসঘাতকের সমার্থক, আর দেউড়ি শব্দের অর্থ গেট, অর্থাৎ এটি বিশ্বাসঘাতকের দরজা হিসেবেই পরিচিত। সিরাজদৌল্লা খেয়েছেন, পড়েছেন, তার প্রধান সেনাপতি ছিলেন, তারপরেও তিনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সে কারণেই কিন্তু তাকে নেমুখারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার বাসার এই গেটটিকে বলা হয় নেমুখারাম গেট। ভেতরের অংশে পুরাতন প্রাসাদ প্রায় বিলীন হয়ে গেছে। এখানে পরিত্যক্ত পুরনো ভবন আর প্রাসাদের ধ্বংসস্তূপই দেখতে পেলাম শুধু, দেখা মিলল না বংশধরদের। স্থানীয় লোকজন জানালো কর্নারের এই ভবনেই বসবাস করতেন বংশধরেরা, কিন্তু বেশ কয়েক বছর আগে এখান থেকে অন্যত্র চলে গেছেন তারা। আমি যে মীর জাফরের বংশধর খুঁজতে এখানে এসেছি এটা সরাসরি কাউকে বলতে পারছিলাম না, এমনকি টাঙ্গাওয়ালা মন্টু শেখকেও না। যেহেতু এখানে আমি সাংবাদিক ভিসায় নয়, ট্যুরিস্ট ভিসায় এসেছি, তাই কে কিভাবে বিষয়টি দেখবেন তা বুঝতে পারছিলাম না। যদিও আমার উদ্দেশ্য ছিল সাংবাদিক নয়, একজন ট্রাভেলার হিসেবেই তথ্যগুলো সংগ্রহ করা ও অনলাইন প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানানো। যা হোক, মীর জাফরের প্রাসাদ থেকে বেরোতেই মনে পড়ল এখানকার কবি সলিল ঘোষের কথা। আমরা লালবাগের যাত্রিক নামের যে হোটেলে উঠেছি ওটার মালিক তিনি। এখানে যেদিন আসি সেদিনই তার সাথে আলাপ হয়। আলাপচারিতার এক পর্যায়ে তিনি আমাকে বলেছিলেন মীর জাফরের বংশধরদের একজন তার বাল্যবন্ধু। উল্টাপাল্টা দিক বিদিক না ঘুরে তাই তারই দ্বারস্থ হলাম। কবি সলিল ঘোষ জানালেন তার বন্ধু জাফর আলম মির্জা মীর জাফরের অষ্টম বংশধর। স্থানীয় নবাব বাহাদুর গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক ছিলেন তিনি, এখন অবসরে গেছেন। তার একাডেমিক নাম রেজা আলী মির্জা হলেও এলাকায় জাফর আলম মির্জা কিংবা জাফর আলী মির্জা স্যার বলেই সবাই ডাকেন। মীর জাফরের প্রাসাদ ছেড়ে হাজারদুয়ারি প্যালেসের পাশে তিনি বসবাস করছেন বলে জানালেন সলিল ঘোষ। জাফরু ওর নাম, আমার ক্লাস ফ্রেন্ড তো, আমি একসঙ্গে পড়েছি স্কুলে, হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছি, কলেজে টিচার্স হয়ে গেছিলাম। ওই নিউ হারামের দেউড়িটা যেটা দেখুন এখন বন্ধ হয়ে শুধু দরজা রয়েছে, সেটা বন্ধ হলো কেন? ওর ভিতরে লোক ঢুকতো আর গাল দিত যে এরা নিউ হারাম, এরা বেইমান, এদের পূর্বপুরুষ এই বেইমানি করে গেছে, দেশকে স্বাধীন পরাধীন করে গেছে। হ্যাঁ, এই যে গালাগালিগুলি দিত, এটা ওরা সহ্য করতে পারত না পেরে ওরা চলে এসে এখানে বাড়ি করেছে। জাফর আলম মির্জার বাসার লোকেশন বলে দিলেন তিনি। তার কাছে গিয়ে সলিল ঘোষ নিজের রেফারেন্স দিতে বললেন। পায়ে হাঁটার স্বল্প পথ। আমি ক্যামেরাটি ব্যাগে রেখে হাতের ফোনে ক্যামেরা চালু করলাম।
আশঙ্কা করছিলাম আগে থেকেই ক্যামেরা দেখে না আবার অপ্রস্তুত হয়ে যান তিনি। সলিল ঘোষ ও তার ছেলে কল্যাণ ঘোষ আগেই বলে দিয়েছিলেন মীর জাফরের বংশধরেরা অপরিচিত লোকদের সাথে কথা বলতে চান না। হাঁটতে হাঁটতে আশপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করে চিনে নিলাম বাড়িটি। এটি মীর জাফরের বংশধরের বাড়ি, একেবারে হাজারদুয়ারি প্যালেসের কর্নারে। বাড়িটির সামনে দাঁড়িয়ে যে অনুভূতি হলো তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা তার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই বেরিয়ে এলেন এক বৃদ্ধ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কি আপনার সঙ্গে কথা বলছি? আপনি জাফর আলম স্যার? জাফর আলম স্যার। কোথায় আসছেন আপনি? বাংলাদেশ থেকে আসছে। ও বাংলাদেশ থেকে কাজ করা করবেন? জাফর আলম স্যারের সাথে। জাফর আলম? হ্যাঁ। জাফর আলম থেকে বলছেন? জাফর আসা একটা লোক এখানে কী পারপাসে? উনি কী করেন? আমরা? না না উনি কী করেন? কী বলে টিচার? না না জাফর আলম না, জাফর আলম টিচার না তো। জাফর আলম মির্জা স্যার। না না জাফর আলম মির্জা। না জাফর আলম মির্জা না। আপনার নাম কি? আমার নাম তো বাংলা লেখা আছে, রবালি খান। একেবারে নিশ্চিত হয়ে এসেছিলাম এই বাসায়, কিন্তু আমরা বাংলাদেশ থেকে এসেছি জানার পর দাবি করলেন তিনি জাফর আলম মির্জা নন। এমনভাবে তিনি নিজের পরিচয় অস্বীকার করলেন, তার কাছে কবি সলিল ঘোষের রেফারেন্স দেওয়ারও সুযোগ পেলাম না। কবি সলিল ঘোষ আগেই জানিয়েছিলেন এখানে পাশাপাশি একই নামে দুজন বসবাস করেন। তাদের মধ্যে যিনি শিক্ষক তিনি মীর জাফরের বংশধর, কিন্তু এই ব্যক্তি সবকিছু অস্বীকার করে নিজেকে জাফর আলী খান পরিচয় দিয়ে আমাদের গোলকধাঁধায় ফেলে দিলেন। সেই বাড়ি দেখে দিল, তার কি ভুল দেখে দিয়েছে? ও বলছিল যে দুইজন জাফর আলম, একজন খান আছে একজন মির্জা আছে। জাফর আলম এখানে আসে, আসে ওই বাড়িতে জিজ্ঞেস করুন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বাসার গেটে বাংলায় তার নাম লেখা আছে দাবি করলেও ফিরে আসার সময় সেখানে কোনো নাম ফলকই দেখলাম না। এরপরই কেন যেন মনে হলো তিনিই সেই ব্যক্তি যাকে আমরা খুঁজছি। কে? তিনিই তো। হ্যাঁ বললো না। কি বলছে? বললো না, তবে বললো বাংলা লেখা আছে, বাংলা লেখা আছে। হ্যাঁ নাই বলি এখন ওনাকে জিজ্ঞেস। হাতে নাতে প্রমাণও পেলাম ঠিক তার বাড়ির সামনে দাঁড়িয়েই। পাড়া প্রতিবেশী সবাই বললেন তিনিই মীর জাফরের বংশধর জাফর আলম মির্জা। তো জাফর আলম স্যারের বাসা কোনটা? জাফর আলম স্যারের বাসা। হ্যাঁ হ্যাঁ, ও টিচার ছিলেন উনি? ওই যিনি কথা বললেন কে বলে? উনি তো বলছেন আমি না। মানে ইনি কি শিক্ষক? নবাদের টিচার। উনি তো বলছে যে না আমি ওই নামের কেউ না। কে? উনি বলছেন উনি মীর জাফরের বংশধর না? হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে বেরিয়ে হাজারদুয়ারি প্যালেসের পেছনে এসে আবারও দেখা হলো টাঙ্গাওয়ালা মন্টু শেখের সঙ্গে। বিষয়টি নিয়ে এবার খোলাখুলি কথা বললাম তার সাথে। জাফর স্যারকে চেনেন? হ্যাঁ। জাফর স্যারের বাসা কোথায়? এই তো ভিতরে। কি করেন উনি? উনি স্কুলে মাস্টার ছিলেন। ওনাদের বংশ কি? ওনার বংশ তার মানে মির্জাফরের বংশ, তার ছেলে ছেলে তার ছেলে তার ছেলে এভাবে চলে এসছে। কিন্তু ওনারা আমরা গেলাম এক ভালো না ব্যবহার ভালো, ব্যবহার ভালো, কিন্তু পরিচয় তো দিল না পরিচয়। ওনার এক দাদা আছে আলিমাম, তারপরে আছে মানে বাবু, তারপরে হাসান। ওরা কি পরিচয় দিলেন না কেন? এখন মানে কি আর বলবো, মির্জাফরের বংশ তার এখন না দিলে কিছু করার। ওনার বাসায় আমরা গেলাম, আমি বললাম যে স্যার আপনি কি এই কিনা? বলছে না আমি কোনো শিক্ষক না, এই নাম আমার না। না না আমি শিক্ষক। এবং উনি তো সেটা তো নাকি ইংলিশ মিডিয়ামের মাস্টার। তাহলে উনি পরিচয় গোপন করেন এরকম? কি করে বলবো ভাই, কিছু বলো না। বুঝে গেলাম মীর জাফরের বংশধররা সেই বিশ্বাসঘাতকতার গ্লানি এখনো বহন করছেন। এ কারণে নিজেদের পরিচয় লুকিয়ে রাখতেই পছন্দ করেন তারা। আমরা আবারও ফিরে এলাম সলিল ঘোষের কাছে। তাকে মোবাইলে গোপনে ধারণ করা ছবিটি দেখালাম। ছবি দেখে তিনিও নিশ্চিত করে বললেন আমরা কোনো ভুল জায়গায় যাইনি। পুরো ঘটনা শুনে তিনি বললেন রেজা আলী মির্জা ওরফে জাফর আলম মির্জা আত্মপরিচয় গোপন করতে মিথ্যা বলেছেন। মীর জাফরের বংশধরের উপর সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিটা খারাপ, কারণ ওই যে একটা মীর জাফর করে এসেছে, অতএব ওইটাকেই টেনে নিয়ে আসে। এই লোকটা ভালো, এই লোকটা কিছু করতে পারে, সেটা ঠিক আছে,
কিন্তু তবুও এটা মির্জাফরের বংশধর। উনি তো নিজেকে মানে কথা বলতে চাইলেন না এবং অস্বীকার করলেন নিজেকে, এটা কেন করলেন? কি নব ফ্যামিলি বলে অস্বীকার করলেন? না না, আমি ওই ব্যক্তি না, কিন্তু আশপাশে সবাই বলছেন উনি। হ্যাঁ, তাহলে উনিও মানে মিথ্যা কথা বলেছেন। কলঙ্ক থেকে বাঁচতে মীর জাফরকে নির্দোষ উল্লেখ করে কয়েক বছর আগে জাফর আলম একটি বই লিখেছিলেন বলেও জানালেন সলিল ঘোষ। তবে চাপে পড়ে সেই বইটি বাজার থেকে সরিয়ে ফেলা হয়েছে বলেও জানান তিনি। ওর বাড়িতে ছিল সমস্ত দলিল ফলিল হ্যানত্যান, ট্রাঙ্কে ফাঙ্কে হ্যানত্যানে ছিল, সে সমস্ত তুলে ও প্রমাণ করতে চেষ্টা করেছিল যে মির্জাফর বেঈমান নয়, মির্জাফর বেঈমান নয় বলে একটা বই লিখেছিল এবং সে বইটা প্রচার করেছিল। ওই বইটা পড়ে একটা বেশ হিপারকেশন হয়েছিল। আনন্দবাজার